আপনারা আইএলআর বন্ধ করে দিবেন। আইএলআর বন্ধ হলে তো আপনিও তোমার ব্রিটিশ হওয়া সম্ভব ছিল না। উই আর অল ব্রিটিশ। তো এটা একটা সেলফিশ মনে হয় না যে আপনার জন্য আইএলআরটা ঠিক ছিল, এখন নেক্সট জেনারেশনের জন্য আইএলআরটা ঠিক নাই? আমরা রক্ত দিয়ে তো এই দেশ স্বাধীন করেছি। নাইজেল ফেরাজের বাবা তো রক্ত দেয় নাই। আর গ্রিন পার্টি, আমি আসলে কি বলবো, গ্রিন পার্টি তো অ্যাকচুয়ালি একটা জগা খিচুড়ি পার্টি। কেমন গেল পার্টি? আপনারা আইএলআর বন্ধ করে দিবেন। আইএলআর বন্ধ হলে তো আপনিও তোমার ব্রিটিশ হওয়া সম্ভব ছিল না। শুরু করি আইএলআর দিয়ে। কনফারেন্স খুব চমৎকার হয়েছে। আমি বলবো এবারের যতগুলো কনফারেন্স হয়েছে বিভিন্ন পার্টির, আফটার রিফর্ম ইউকে কনফারেন্সের পরে লেবার তো আপনার 80% 90% ছিল নাইজেল ফারাজ এবং রিফর্ম ইউকে নিয়ে আলোচনা করছিল আর কি। এরপরে কনজারভেটিভস পার্টি আমাদের নাইজেলের নামটা ওইভাবে না নিলেও they stole our ideas, our policies, and trying to bring some just tweak those policies. আর গ্রিন পার্টি, আমি আসলে কি বলবো, গ্রিন পার্টি তো অ্যাকচুয়ালি একটা জগা খিচুড়ি পার্টি। they don't know what they stand for. Okay, their leader wants to hepronize women to enlarge the, I don't want to say that word, okay, and তাদের যে ডেপুটি লিডার যাকে বানানো হলো লিডস থেকে, so he's spreading the hatred to the native people, and that is quite dangerous for our own community. Okay, এখন আমি, আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন আইএলআর নিয়ে, আইএলআর মূলত দ্যাটস রিয়েলি গ্রেট ইনিশিয়েটিভস, বাট নট টু স্কেয়ার দ্য মিলিয়নস হু আর হিয়ার। যারা এখানে এই দেশে, আসলে আমরা এই দেশে কেন আসছি? এটা উন্নত দেশে, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসছি আমরা উন্নত জীবনযাপন করার জন্য, এবং আমরা তো প্রুভেন যে আমরা ক্যান ওয়ার্ক হার্ডার। সো আমাদের যদি সেগুলো থাকে, আমরা যেটা বলছি আইএলআর এর এই পলিসিতে, যে তুমি যদি এই দেশে থাকতে চাও, যেটা আপনার আমেরিকাতে, দুবাই রয়েছে এবং বেশিরভাগ উন্নত দেশে রয়েছে, যে ইউ ক্যান স্টে ইন দিস কান্ট্রি বাই এক্সটেন্ডিং 5 years ভিসা। ইফ ইউ ওয়ান্ট টু স্টে লাইক দ্যাট, ইউ ক্যান চুজ দ্যাট পাথ, অর ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ ব্রিটিশ সিটিজেন। এই বুদ্ধিটা নাইজেল ফারাজকে কে দিল? আপনি দিলেন নাকি? আপনি তো তার খুব ক্লোজ বন্ধু। আমরা তো কাজ করি পলিসি নিয়ে, হ্যাঁ, এটা একটু বলি, এবং সেটা এই কারণে করেছি। দেখেন আইএলআর দিয়ে আমরা যেটা আইডেন্টিফাই করেছি, মোর দেন 200 বিলিয়ন পাউন্ড আপনার এই যারা কোনো মতে আইল্যান্ড নেওয়ার পরে পিপল স্টার্ট টু। তো ভাই আমার কথা রাগ করেন না, আপনারা সবাই কি ব্রিটিশ হয়ে গেছেন বাসায়? জি, উই আর অল ব্রিটিশ। তো এটা একটা সেলফিশ মনে হয় না যে আপনার জন্য আইএলআরটা ঠিক ছিল, এখন নেক্সট জেনারেশনের জন্য আইএলআরটা ঠিক না? এটা মানে কি রকম মনে হয়? না, যদি আমার ক্ষেত্রে এটা হইতো, আই উইল ওয়েলকাম ইট। ইটস নট দ্যাট নেক্সট জেনারেশন। আমরা যদি এটা ভুলে যাই তাহলে তো হবে না। ব্রিটেন হচ্ছে কমনওয়েলথ দেশের সাথে কানেকশন। আমরা দুবাইয়ের সাথে ব্রিটেনকে মিলাতে পারবো না। আমরা রক্ত দিয়ে তো এই দেশ স্বাধীন করেছি। নাইজেল ফেরাজের বাবা তো রক্ত দেয় নাই, আমাদের পর্দাদারা রক্ত দিয়েছে। আমরা যখন সিলেট থেকে আসছি তখন 1805 থেকে এই দেশে রক্ত দিতে হচ্ছে আমাদেরকে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমরা রক্ত দিয়েছি। তো আমরা রক্তর বিনিময়ে ব্রিটেন এনেছি, এবং আমাদের মানুষ কি আইএলআর জন্য অপেক্ষা করতে হবে? তারা তো ইতিহাস পড়ে নাই, সাদা মানুষরা তো মরে নাই। আমরা 1.3 মিলিয়ন কালো মানুষ মরেছি ব্রিটিশকে, গ্রেট ব্রিটেন ইন্ডিপেন্ডেন্ট করতে গিয়ে। তা আমরা তো রক্ত দিয়ে ব্রিটেন এনেছি। আমরা তো আজকের বিলাতি না ভাই। এই পলিসি কিভাবে হবে বলেন তো? না, আপনি যেটা বলেছেন মাই ভাই, আই কমপ্লিটলি এগ্রি। কারণ আমাদের যেভাবে আমরা কন্ট্রিবিউট করেছি এই কান্ট্রিতে, আমরা যারা আমাদের এশিয়ান কমিউনিটি থেকে এসেছি, রক্ত দিয়েছি, আমরা শ্রম দিয়েছি, রাত জেগে কাজ করেছি, উই হ্যাভ কন্ট্রিবিউটেড টু বিল্ড ব্রিটেন, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, এবং এটা আমরা করে যাব, এবং এর জন্য তো ব্রিটিশরা আমাদেরকে পছন্দ করে, আমাদের কারিজ গুলো ওরা খেতে যায়। এর জন্য তো ওরা আইসিটি সেক্টরে আমাদের মধ্যে যারা ট্যালেন্ট আছে ওদেরকে ওরা আপনারা নেয়, এবং পুরো গ্লোবালি ওরা ডোরটা ওপেন করে রেখেছে। বাট ওরা যেটা বলতে যাচ্ছে ভাই, চিন্তা করেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমার বাংলাদেশে যদি এরকম এসে, অন্য একটা কান্ট্রি থেকে এসে, রোহিঙ্গিয়ারা এসে যদি সারা জীবনে ও থাকে, সারা জীবন তাকে আমি যদি খাইয়ে পরে রাখি, এবং সে যদি এসে এই দেশে ইন্টিগ্রেট না হয়, এই দেশে যদি সে কন্ট্রিবিউট না করে, শুধু সারা জীবন বেনিফিটই ক্লেম করে, তাহলে তো ভাই আমাদের তো একটা প্যারালাল রাষ্ট্র হয়ে গেল। আমরা তো এটা চাই না। আমরা চাই তুমি আমার এই দেশে আসো, কন্ট্রিবিউট করো, তুমি তোমার কন্ট্রিবিউশনের মাধ্যমে তুমি ব্রিটিশ সিটিজেনশিপ নাও। আমরা তো ব্রিটিশ সিটিজেনশিপটা বন্ধ করছি না। আমরা বলছি ওকে, তুমি যদি ব্রিটিশ সিটিজেনশিপ না নাও, তাহলে তুমি যেটা করতে পারো, তুমি 5 বছর পর পর ভিসাটা রিনিউ করো। এটার ফলে একটা বেনিফিট আমি বলবো যে ইন্ডিয়ান, বিশাল অংশ ইন্ডিয়ান যারা নন্ডম এবং যারা এই দেশের পাসপোর্টটা নেয় না, বুঝছেন, ইন্ডিয়ার পাসপোর্টটা রেখে দেয়, তারা অনেকটা এক্সপ্লয়েট করে। এবং আমি টেক সেক্টরে কাজ করি, আমি দেখেছি তাদের একটা বিশাল অংশ ব্রিটেনে আইএলআর এ থাকে, বেনিফিটও ক্লেম করে,
আবার ইন্ডিয়াতে ওরা ব্যবসা করে, 2 দেশে ওরা রাখে। কিন্তু আমাদের বাংলাদেশি যারা আছে 99% আমি আমার জানা মতে তারা যখন এলিজিবল হয়ে যায় দে ওয়ান্ট টু বিকাম এ ব্রিটিশ সিটিজেন। এটা ট্রু। সো আমি বলবো যে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। তো আপনি কি চান না বাংলাদেশিরা ব্রিটিশ হোক? আমি একটা কথা শেষ করি মাই ভাই। লেবার 10 বছর করেছে ব্রিটিশ হওয়ার জন্য, আমরা করেছি রিফর্ম প্রপোজ করছে 7 বছর, এবং আমরা চাই যারা আসতেছে তারা আইএলআর এর যখন 7 বছর হয়ে যাবে তারা ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে। তাদের তো আইএলআর অ্যাপ্লাই করার দরকার নাই। ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে সে যদি এলিজিবল হয় বেনিফিটের জন্য, সে বেনিফিট পাবে। সে যদি, এবং আরেকটা সুবিধা আছে, ব্রিটিশ সিটিজেনশিপ হলে পরে সে শুধু ওই সুযোগগুলো পাবে না, জব মার্কেটে তার থ্রেশহোল্ডটা বাড়বে। আমাদের এখন দেখেন এই যে এখানকার ব্রিটিশ এমপ্লয়াররা যেভাবে এক্সপ্লয়েট করে, লো স্কিল মাইগ্রেন্ট নিয়ে আসতেছে, কম টাকা স্যালারি দিতে হয়, কিন্তু নেটিভদেরকে ওরা ওই পরিমাণ স্যালারি। ফরহাদ ভাই, আপনার আসলে মনে হয় ইমিগ্রেশন নিয়ে আরেকটু রিসার্চ করা। এখন আর লো ইনকামের কোনো স্যালারি নাই। 41,700 পাউন্ড থেকে স্টার্টিং অফ এনি ইমিগ্রেন্টস ওয়ান্ট টু কাম টু ব্রিটেন। এটাকে লস কিভাবে বলবেন? বিলাতে যেখানে হচ্ছে 26 থেকে 28,000 পাউন্ড ওয়েজেস, আপনি যদি বলেন লো ইনকামে নিয়ে আসতে, তাহলে আমি এগ্রি করতে পারবো না ভাই। না, আমি মাই ভাই শুনেন, আমি বলতে চাচ্ছি কি, আমার পয়েন্টটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যারা এই দেশের আমি অনেক জানি, আমার নিজের বিজনেস আছে যেখানে আমি ব্রিটিশ নেটিভদেরকে আমি অনেকবার জব অ্যাডভার্টাইজমেন্ট করেছি, মোর দেন 1.5 ইয়ার। আমি তাদেরকে স্যালারি অফার করেছি 45,000। দে আর নট স্টিল অ্যাপ্লাইং হোয়াট দে ডুইং। তারা বাসায় বসে সোফাতে বসে আরামে চিকেন চিবায়, তারা জবে যায় না, তারা জব করতে চায় না। তা এখানকার এমপ্লয়াররা কি করে, সেটা ওই লো এই পরিমাণ স্যালারিটা দিয়ে ওই মার্কেটটাকে ডোমিনেট করে রেখেছে। বাট আমরা যেটা বলছি যে তোমাকে যদি ব্যবসা করতে হয়, আমাদের ইকোনমি গ্রো করতে হবে, তোমার ব্রিটিশ পিপলদেরকে প্রপার অ্যাপ্রেন্টিসশিপ দিতে হবে, ট্রেন আপ করতে হবে, তাদেরকে ওয়েল পেড করতে হবে। ওয়েল পেড করবে এবং তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে তোমার ব্রিটিশ সিটিজেন, নট ফর আউটসাইড। এটা ফলে আমাদের এশিয়ান কমিউনিটি কি বেনিফিট হবে? আমাদের অনেক ইয়াং স্টার্স আছে আমাদের কমিউনিটিতে যারা ভালো জব পায় না, যারা স্ট্রাগল করছে, তারা তো প্রায়োরিটি থাকবে। ভাই, আপনি যে পার্টি করেন সেটা না, আমরা যেই দেশে থাকি এটাতে ইনস্টিটিউশনাল রেসিজম সব জায়গায় আছে। এটা আমার কথা না। রেসিজম যদি বলেন, আমার বাংলাদেশেও রেসিজম আছে। হ্যাঁ, আমার কথাটা শেষ করি। সো এখন আপনার নাম যদি মোহাম্মদ থাকে, আপনার চাকরি পাওয়াতে আপনি লাস্টে থাকবেন আনটিল এন্ড আনলেস ইটস নেসেসারি। এটা হয়ে গেছে ওয়ার্ল্ডের নিউ নর্মস। সো আমাদের ছেলেমেয়েরা অনেক কিন্তু স্টাডি করে দে গোইং টু ইউএই, দে গোইং টু ডিফারেন্ট কান্ট্রি। ওকে, আমি একটু বলি আপনাকে আমার যেখানে আমার যে ক্লায়েন্ট, যে সিইও, সে তার নামের আগে মোহাম্মদ রয়েছে। সো নাম ইজ নট এ প্রবলেম। আপনি যেটা বলছেন, ইউ নিড টু প্রুভ ইউর ট্যালেন্ট। আপনার ট্যালেন্টটা প্রুভ করতে হবে, আপনার স্কিল প্রুভ করতে হবে, আপনার এক্সপেরিয়েন্স দেখাইতে হবে। দেন ইউ ক্যান অ্যাচিভ দোজ থিংস। না, চিন্তা করুন ইন্ডিয়ান গুলা সুন্দর পিচাই হচ্ছে আপনার গুগলের প্রধান সিইও, মাইক্রোসফটের নাদাল, এরা হচ্ছে। So why can't it be from Bangladesh? Why can't it be from Pakistan? কেন হবে না? আসলে আমরা যেটা ভাবি আমাদের কমিউনিটিতে, দ্যাটস এ রং পারসেপশন। আপনি যদি রিয়েলি হার্ড ওয়ার্ক করেন, ফর এক্সাম্পল মাইসেলফ, আমি হার্ড ওয়ার্ক করে ব্রিটেন গভর্নমেন্ট আমাকে প্রথম বাংলাদেশি হিসেবে এক্সেপশন ট্যালেন্ট এন্ডোর্স করেছে। আমি একজন মুসলিম ইমিগ্রেন্ট করেছি। আমি কার সাথে কম্পিট করেছি? আমি অক্সফোর্ড, হার্ভার্ড, এমআইটি, ক্যামব্রিজ ওদের পিএইচডি হোল্ডারদের সাথে কম্পিট করে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রথম বাংলাদেশি হিসেবে। ঠিক আছে, আপনাকে কোনো সেফ সিট দেওয়া হবে কিনা না সেটা বলে ফেলেন নেক্সট গেস্টে যাওয়ার আগে। কোথায় আছি আমরা দেখি। আমি আমার যদি কারেন্ট যে প্রজেকশন ইলফোর্ড সাউথ, যদি আজকে ইলেকশন হয়, আই এম গোনা উইন দ্যাট সিট 49%। রিফর্ম ইউকে উইল টেক ইট ফ্রম লেবার। মাননীয় আলোচকের কাছে আমি জানতে চাচ্ছিলাম, তিনি বলেছেন আমাদের ডেপুটি লিডার নাকি হেট্রেড ছড়িয়েছেন। এক্স্যাক্টলি কোথায় হেট্রেড ছড়িয়েছেন সেটা যদি আপনি একটু প্রেসাইসলি বলতেন। রাদার আমি মনে করি আপনার যিনি লিডার নাইজেল ফারাজ, তিনি খুব স্পষ্টভাবে এক্সপ্লিসিটলি হেট্রেড ছড়িয়েছেন। স্পষ্ট করে তিনি জিবি নিউজে, টক টিভিতে বলে এসছেন ব্রিটিশ মুসলিমদের একটা বড় অংশ যারা এখানে বর্ন ব্রিটিশ, তাদের একটা বড় অংশ টেরোরিস্ট অ্যাক্টিভিটিস মাইন্ডসেট নিয়ে গ্রো আপ করে। সো যখন একটা কমিউনিটিকে স্ট্রিক্টলি তিনি টার্গেট করতেছেন, আই থিঙ্ক দ্যাট ইজ কল্ড পলিটিক্স অফ ডিভিশন অ্যান্ড দ্যাট ইজ কল্ড পলিটিক্স অফ হেট্রেড। মতিন আলী কোথায় এক্স্যাক্টলি বলেছেন আপনি বলবেন? ওকে, দুইটা পয়েন্ট আপনি বলেছেন, আই উইল আনসার বোথ পয়েন্টস। মতিন আলী, হি ওয়ান উইথ এ ভোট ফ্রম এ গ্রুপ অফ পিপল, সেক্টরিয়ান পলিটিক্স। ব্রিটেনের কালচারে, ব্রিটিশ ভ্যালুতে একটা রিলিজিয়নকে ইউজ করে, একটা পার্টিকুলার টপিক ইউজ করে যদি আপনি জিতে আসেন, দ্যাট ইজ কল্ড সেক্টরিয়ান পলিটিক্স। এন্ড ইন দ্য মডার্ন সোসাইটি, মডার্ন সিভিলাইজড কান্ট্রি, মডার্ন সিভিলাইজড ওয়ার্ল্ড,
সেক্ট এন্ড পলিটিক্সের কোনো ভ্যালু নাই, তাহলে আপনার কমিউনিটিতে যে খ্রিস্টান আছে, যে জিউস আছে, যে এথিস্ট আছে, তাকে কি আপনি মনে করছেন না আপনার ভোটার সে? এবং ব্রিটিশ পিপল, যে দেশ আপনাকে সবকিছু দিল, আপনাকে এই দেশে আশ্রয় দিল, আপনাকে এই দেশে একটা ভালো ক্যারিয়ার দিল, আপনি সেই দেশের সাথে কেন বিট্রে করবেন? why you have to spread like that? এটাকে আপনাকে কোশ্চেন, এটা আমাকেও কোশ্চেন করতে, আমাদের কোশ্চেন করতে হবে। সেকেন্ড পয়েন্ট, আপনি যেটা বলেন নাইজেল ফারাজ, I 100% agree with নাইজেল ফারাজ, বিকজ I am the victim of that experience. ইলফোর্ড লেনে যে আমি মসজিদে নামাজ পড়ে এসে, ওই মুসলিমদের সামনে একটা নামাজ পড়ে এসে মসজিদের সামনে আমি আমার লিফলেটটা দিতে গিয়েছি, ডু ইউ নো হোয়াট দে ডিড টু মি? দে পাঞ্চড মি। ভাই ফরহাদ ভাই, আপনি কিন্তু আমি একটু বলি আপনি কিন্তু রেদওয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে অন্যদিকে এড়িয়ে চলে যাচ্ছেন। আমি তো উত্তর দিলামই, তো আমি উত্তর দিচ্ছি। সেকেন্ড পয়েন্ট, নাজিল ফরাজ যেটা বলেছে, আচ্ছা, প্রথম পয়েন্টটা ছিল তার যে তাদের ডেপুটি কোথায় হেট স্প্রেড করেছেন, ওইটা যদি আপনার কাছে স্পেসিফিক না থাকে তো আর নাই। না, আমি হেড স্পিচ করেছি এইভাবে যে সে যে উইন করে আসছে ইলেকশনে, সে কিভাবে আসছে, সে কিসের ভিত্তিতে ইলেকশনে জিতে আসছে, একটা স্পেসিফিক টপিক নিয়ে আসছে, সে লোকাল ইস্যু নিয়ে সে জিতে আসে নাই। যখন সে লোকাল ইস্যু নিয়ে জিতে আসবে না, সে একটা স্পেসিফিক গ্রুপকে টার্গেট করে তাকে লোকাল মানুষের সেন্টিমেন্ট নিয়ে ম্যানিপুলেট করে তাদের ভোটটা নিয়ে সে আসবে, তাহলে তো সে সবাইকে ইগনোর করছে। অন্য